বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, অযোধ্যার মন্দিরের প্রভাব জানতে কি জাতীয় কর্মসূচির ডাক, বৈঠকের ডাক বিজেপির। রাম মন্দিরে মেগা ইভেন্ট শেষ হলে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে। বৈঠকে প্রদেশ নেতৃত্বের থেকে মতামত জানতে চাইবে দিল্লি, এমন তথ্যই কিন্তু উঠে আসছে। অযোধ্যার মন্দিরের প্রভাব জানতে কি জাতীয় কর্ম সমিতির বৈঠক ডাকছে বিজেপি, এই প্রশ্ন কিন্তু উঠছে এই মুহূর্তে। রাম মন্দিরের মেগা ইভেন্ট শেষ হলে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে বৈঠক ডেকেছে প্রদেশ নেতৃত্ব থেকে মতামত জানতে চাইবে দিল্লি, এই তথ্যই কিন্তু উঠে আসছে। আমাদের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য জুড়ে গেছেন নিউজ রুম থেকে নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। নীল, যে বিষয়টা জানার চেষ্টা করব তোমার কাছ থেকে প্রথমেই, যে অযোধ্যার মন্দিরের এই প্রভাব, যে কতটা প্রভাব রয়েছে রাম মন্দিরের, সেটার প্রভাব জানতে কি জাতীয় কর্মসমিতির বৈঠকের ডাক দিতে চলেছে বিজেপি। কি ব্যাপার জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, এই যে রাম মন্দিরকে কেন্দ্র করে কার্যত গোটা দেশ জুড়ে যে কর্মসূচি, রাম জন্মভূমি যে ট্রাস্ট, সেই ট্রাস্টের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু পেছন দিক থেকে সহযোগিতা করছে বিজেপি, সংঘ পরিবার, বিশ্ব হিন্দু পরিবার সহ একাধিক ধর্মীয় সংগঠন। এবং যারা কিন্তু সামনাসামনি হয়তো অনেকেই বলছেন তারা বিজেপির সঙ্গে তাদের কোনো যোগসূত্র নেই, কিন্তু পিছন দিক থেকে সবাই কিন্তু যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে মুখ, সেই মুখকে যাতে প্রতিষ্ঠা করা যায় তার জন্যই কিন্তু দেশের বৃহত্তর ধর্মীয় সংগঠনগুলি তারা কিন্তু সবাই সক্রিয়। এবং পাশাপাশি আমি যতদূর জানি 1 তারিখ থেকে আগামী 22শে জানুয়ারি পর্যন্ত সংঘের যে নেতারা বা সংঘের যারা কর্মীরা রয়েছেন, যারা প্রান্ত প্রচারক, বিভাগ প্রচারক থেকে সমস্ত সংঘের এমনি প্রচারক, তারা কিন্তু সবাই বাড়িতে বাড়িতে যাচ্ছেন বিভিন্ন কর্মসূচি নিয়ে। এবং টানা ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই কর্মসূচি রয়েছে। এই কর্মসূচির মাধ্যমে গোটা দেশ জুড়ে রাম মন্দিরের যে আবেগ, সেই আবেগকে কার্যত একেবারে জাগিয়ে তুলতে চাইছেন বিশ্ব হিন্দু পরিষদ সহ সমস্ত ধর্মীয় সংগঠনগুলি। পাশাপাশি প্রত্যেকটা যে ক্ষেত্র আছে, অর্থাৎ আরএসএস এর যে প্রত্যেক ক্ষেত্রীয়, সেই ক্ষেত্র থেকে কিন্তু রাম মন্দিরের জন্য, রাম মন্দির পরিদর্শনের জন্য বিভিন্ন সংঘের নেতারা তারা রাম মন্দির পরিদর্শন করতে যাবেন। এই ক্ষেত্রে বলা যায় যারা কর সেবক একটা সময় রাম মন্দিরের জন্য নিজের জীবন দিয়েছেন, রাম মন্দিরের জন্য প্রচুর অর্থ কালেকশন করে দিয়েছেন, হ্যাঁ, তাদেরও পরিবারদের কিন্তু ফেব্রুয়ারি মাসব্যাপী তাদের কিন্তু প্রত্যেকটা ক্ষেত্র ধরে ধরে কিন্তু রাম মন্দিরে পাঠাচ্ছে রাম মন্দির কর্তৃপক্ষ বা পিছন দিক থেকে বিজেপি। এই যে টানা ফেব্রুয়ারি পর্যন্ত যে কর্মসূচি নেওয়া হয়েছে, কোথাও বিজেপির নাম করে, কোথাও বিশ্ব হিন্দু পরিষদের নাম করে, কোথাও আর সংঘের নাম করে, কোথাও রাম জন্মভূমি ন্যাসের নাম করে, কোথাও অন্য কোনো ধর্মীয় সংগঠনের নাম করে, এই যে কর্মসূচি, সেই কর্মসূচির প্রভাব কতটা জনসাধারণের মনে বা সাধারণ মানুষের মনে এফেক্ট করলো, সেটা কিন্তু এবার জানতে চাইবে বিজেপি। তার কারণ হচ্ছে বিজেপি খুব ভালো মতোই জানে যে রাম মন্দিরের আবেগ যদি কাজে লাগাতে পারে তাহলে কিন্তু গোটা উত্তর ভারতে নির্বাচনী যে বৈতরণী, সেই বৈতরণী পার করে দেওয়া সম্ভব। এটা বিজেপি নেতারা ভালো করে বোঝেন। কিন্তু বিজেপি নেতাদের যেটা সংশয়, দক্ষিণ ভারতে কি হবে, উত্তর পূর্ব ভারতে কি হবে, অসমে কি হবে, পশ্চিমবঙ্গে কি হবে, এই যে প্রত্যেকটা প্রদেশে রাম মন্দিরের যে এই আবেগ, সেই আবেগ কতটা, তা কিন্তু এবার জানতে চাইবে বিজেপির কেন্দ্রীয় কমিটি। এই জন্য যেটা আমার কাছে খবর, একদম ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে বিজেপি একটি জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকতে পারে। যে জাতীয় কর্মসমিতির বৈঠকে যে ফেব্রুয়ারি মাসের, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2রা ফেব্রুয়ারি পর্যন্ত রাম মন্দিরকে সামনে রেখে যে সমস্ত কর্মসূচি বিজেপি ও তার সহযোগী সংগঠন বা সমমনোভাবা সংগঠনগুলি যে কর্মসূচি নিয়েছে, সেই কর্মসূচি মানুষের মধ্যে কতটা এফেক্ট ফেললো, রাম মন্দিরকে নিয়ে আদেও উত্তর ভারতের বাইরে মানুষের মধ্যে কতটা প্রভাব ফেলতে পেরেছে, এইটা নিয়ে কিন্তু পর্যালোচনা করবে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে। সেই বৈঠকে প্রত্যেক প্রদেশ কংগ্রেসের মার্জনা করবেন, প্রত্যেক প্রদেশ বিজেপি নেতাদেরও আমন্ত্রণ জানানো হবে। যারা জাতীয় কর্মসমিতির বৈঠকে ডাক পান না, তাদেরও কিন্তু এবছর জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রদেশ বিজেপি সভাপতি, তাদের জিএসদের কিন্তু আমন্ত্রণ করা হতে পারে।
অর্থাৎ যারা বিজেপিতে যে জিএস পদটা তারা হচ্ছে সংগঠনটা দেখে সারা রাজ্য জুড়ে, সেই জিএসদের মুখ থেকেই কিন্তু রাম মন্দিরের এই আবেগ মানুষের মধ্যে কতটা প্রভাব ফেলতে পেরেছে তাদের কাছ থেকে জানতে চাইবে। এবং এই যে জাতীয় কর্মসমিতির বৈঠকে, সেই বৈঠকে কিন্তু যেটা আমার কাছে খবর আছে যে মোর্চার, বিজেপির যে মোর্চার সভাপতিগুলি রয়েছে সেই মোর্চার সভাপতিদেরও কিন্তু আমন্ত্রণ জানানো হতে পারে। এই ক্ষেত্রে বলা ভালো যুব মোর্চা, মহিলা মোর্চা, তাদের সংখ্যালঘু মোর্চা, তাদের শ্রমিক মোর্চা যেটা পাকসু মোর্চা বলে, এই মোর্চার সভাপতিদের আমন্ত্রণ করা হতে পারে। তাদের থেকেও জানতে চাইবে বিজেপি ঠিক রাম মন্দিরকে কেন্দ্র করে ঠিক মানুষের মধ্যে কতটা আবেগ ছিল। এবং তাহলে এই রাম মন্দিরকে কি এক প্রকার বলা চলে যে তুরুপের তাস হিসাবে ব্যবহার করতে চাইছে বিজেপি এই মুহূর্তে 24-এর নির্বাচনকে কেন্দ্র করে? কি বলবে? দেখো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে রাম মন্দির হচ্ছে বিজেপি তুরুপের তাস। একটা কথা তোমায় বলে রাখি যে অটল বিহারী বাজপেয়ী জামানাতে যখন রাম মন্দির হয়নি, কার্যত কংগ্রেস কিন্তু প্রথম দিন থেকেই প্রেস কনফারেন্স করে ইউপিএ 1 আমলে বলতে শুরু করেছিল যে রাম মন্দির হচ্ছে বিজেপির তাস। রাম মন্দিরকে সামনে রেখে বিজেপি ভোট বৈতরণী পার হয়ে যায়। বিজেপিরও কোনো ক্ষমতা নেই যে রাম মন্দির প্রতিষ্ঠা করা। এটা ইউপিএ 1-এ কংগ্রেসের নেতারা বা বামেদের নেতারা বা বিজেপি বিরোধী যে সমস্ত দল সবাই কিন্তু তারা বিজেপির বিরুদ্ধে অভিযোগ করতেন। তাদের অভিযোগ মূলত থাকতো বাজপেয়ী জমানাতে 5 বছর থাকার পরেও কেন রাম মন্দির হলো না। কিন্তু নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পরই তারা কিন্তু রাম মন্দির কর্মসূচিতে হাত লাগায় এবং রাম মন্দির কিভাবে করা হবে সেইটা নিয়ে কিন্তু আইনি জটিলতা এবং কোর্টের রায় হওয়ার পর তারা সমস্ত দিক পর্যালোচনা করে কিন্তু এটা শুরু করে। এবং তুমি বলা ভালো যে মোদী সরকারের প্রথম 5 বছরেও যখন রাম মন্দির হয়নি তখন কিন্তু বিরোধীরা এই নিয়ে মোদী সরকারকেও চাচাচলা ভাষায় আক্রমণ করেছিল। এবার বিজেপির যে নির্বাচনী ইস্তেহার প্রত্যেকটা রাজ্যে, সেখানে কিন্তু তাদের ইস্তেহারে রাম মন্দির একটা প্রাধান্য পায় এবং সেই জায়গাতে দাঁড়িয়ে মোদী সরকারের 5 বছর শাসনকাল যাওয়ার পরে তারপরেও কিন্তু কংগ্রেসের নেতারা বলতে শুরু করেছিল যে বাজপেয়ী জমানা গেল, মোদী জমানার প্রথম পার্ট গেল, তারপরও রাম মন্দির হলো না। এই জায়গাতেই বিজেপির অনেকটা আবার সাফল্য যে তারা কিন্তু বিরোধীদের সমস্ত আক্রমণ প্রতিহত করে, তাদের কটাক্ষ প্রতিহত করে মোদী জমানায় দ্বিতীয়বারে কিন্তু তারা রাম মন্দির প্রতিষ্ঠা করে দিয়েছে। হাতে গোনা আর কয়েকদিন বাকি রাম মন্দিরের উদ্বোধন। আর রাম মন্দিরের উদ্বোধন যখন হয়ে যাবে তখন কিন্তু বিজেপি নেতারা এর যোগ্য জবাব দিতে পারবেন যে বিজেপি যা বলে তা করে। তার কারণ হচ্ছে যদি আরেকটা তুমি দিক ধরো যে 370 ধারা বিলোপ, কিন্তু এটা হচ্ছে বিজেপির যে প্রথম জাতীয় কর্মসমিতির বৈঠক, সেই বৈঠকেই নেওয়া হয়েছিল যে কাশ্মীর থেকে 370 ধারা বিলোপ করা হবে। তারপরও সে অটল বিহারী বাজপেয়ীর জমানা গেছে, তারপরেও কিন্তু সেটা হয়নি। কিন্তু আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে বিজেপি কিন্তু এই কথাটা বলছে যে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি পালন করেছি। এবার রাম মন্দির উদ্বোধনের পর কিন্তু বিজেপি নেতাদের একটাই প্রচার, সেটা হচ্ছে আমরা রাম মন্দিরের কথা আমাদের প্রত্যেক নির্বাচনে ইস্তেহারে ছিল, আমরা সেটা পালন করেছি। আর উত্তর ভারতে রাম মন্দির উদ্বোধন হওয়ার পর এর একটা বড় প্রভাব কিন্তু পড়বে, একথা একেবারে অনস্বীকার্য। কিন্তু উত্তর ভারতের আসন দিয়ে তো আর মোদী তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে পারবে না। সেই জায়গাতে তার দরকার দক্ষিণ ভারতের ভোট, সেই জায়গাতে তার দরকার হচ্ছে পূর্ব ভারতের ভোট, সেই জায়গায় তার দরকার হচ্ছে উত্তর পূর্বের রাজ্যগুলির ভোট। এই সমস্ত রাজ্যে রাম মন্দির কতটা এফেক্ট পড়লো সেটা নিয়েই কিন্তু বিজেপি নেতারা চুলচেরা বিশ্লেষণ করবে। যদি দেখা যায় এই সমস্ত রাজ্যগুলিতে রাম মন্দিরের খুব একটা প্রভাব পড়েনি, তাহলে বিজেপির যে সেকেন্ড প্ল্যান অর্থাৎ প্ল্যান বি, সেই প্ল্যান বি কিন্তু তারা সামনে আনবে। তাদের কিন্তু সেকেন্ড প্ল্যান বি কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে, তার মধ্যে পিওকে অন্যতম, আরো কিছু তাদের প্ল্যান রয়েছে। যদি রাম মন্দির, যদি সারা ভারতবর্ষে তাদের যে সাংগঠনিক নেতারা রয়েছেন সেই সাংগঠনিক নেতারা যদি জাতীয় কর্মসমিতিতে তারা যদি তুলে ধরেন না সারা ভারতবর্ষেই রাম মন্দিরের এফেক্ট পড়বে, তাহলে হয়তো তাদের প্ল্যান বিতে খুব একটা মনোযোগী হতে হবে না। কিন্তু যদি দেখা যায় প্ল্যান এ খুব একটা সাকসেস হয়নি উত্তর ভারতের বাইরে, তাহলে তাদের প্ল্যান বি সামনে আনতে হবে এবং এইটা
পর্যালোচনা করার জন্যই ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক হবে এবং নির্বাচনের আগে অর্থাৎ ফাইনাল ম্যাচের আগে জাতীয় কর্মসমিতির বৈঠক বিজেপি করবে, এটা স্বাভাবিক। কারণ সর্বভারতীয় স্তরে কি কি বিষয়ে প্রচার করা হবে, সর্বভারতীয় স্তরে প্রার্থী চয়নের আগে কোন কোন বিষয়গুলিকে মাথায় রাখা হবে, এইগুলি নিয়ে জাতীয় কর্মসমিতির বৈঠক হবে, এটা একেবারেই স্বাভাবিক। কিন্তু জাতীয় কর্মসমিতির বৈঠকেও বিজেপির এবারের মূল লক্ষ্য হচ্ছে রাম মন্দির, অর্থাৎ রাম মন্দির এফেক্ট। এটা নিয়েই মূলত জাতীয় কর্মসমিতির বৈঠক ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে হবে এবং সেই বৈঠকে সবথেকে বড় কথা, বিজেপির যারা মার্গদর্শক, প্রাক্তন দুই মার্গদর্শক মুরলী মনোহর যোশী এবং লালকৃষ্ণ আদবানি, এই দুই নেতাকে আমন্ত্রণ জানানো হবে কিনা, এটাই হচ্ছে সবথেকে লাখ টাকার প্রশ্ন। কারণ জাতীয় কর্মসমিতির বৈঠকে বিজেপির আগামী যে ফাইনালের নির্বাচন, সেই ফাইনালের নির্বাচনের দিশা ঠিক হবে। সেই দিশাতে দলের দুই প্রাক্তনী এবং দলের দুই কাণ্ডারি এবং দলকে আজকে এই পজিশনে যারা পৌঁছে দিয়েছে তার মধ্যে প্রয়াত অটল বিহারী বাজপেয়ী অন্যতম, এবং তিনি এখন নেই, তিনি প্রয়াত হয়েছেন। তারপরই হচ্ছে কিন্তু দলের দুই প্রাক্তন মার্গদর্শক হচ্ছে লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী। তারপরে যদি কারো রাম মন্দির নিয়ে মুখে আসে কথাটা, তার নাম হচ্ছে অবশ্যই মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী। তিনজনই কিন্তু দলের এই মুহূর্তে মূল স্রোতে নেই, কিন্তু 2024-এর এই যে লড়াইয়ে জাতীয় কর্মসমিতির বৈঠকে তারা ডাক পাবেন কিনা, সেটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ নীল বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। এতক্ষণ পর্যন্ত নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। আরো বিস্তারিত তিনি তুলে ধরেছেন। অযোধ্যার রাম মন্দির মেগা ইভেন্ট শেষ হলে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজেপির পক্ষ থেকে বৈঠকে প্রদেশ নেতৃত্ব থেকেও কিন্তু মতামত জানতে চাইবে দিল্লি, এমন তথ্যই কিন্তু উঠে আসছে। অযোধ্যার রাম মন্দিরের প্রভাব জানতে কি জাতীয় কর্মসমিতির বৈঠক হবে, এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবে উঠে আসছে এবং যেটা মনে হচ্ছে স্বাভাবিকভাবে তুরুপের তাস রাম মন্দিরকে অবশ্যই কিন্তু কাজে লাগাবে বিজেপি। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।